আসসালামু আলাইকুম। আজ ২রা মার্চ ২০২৬ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। সৌদি প্রিন্সের বিশ্বাসঘাতকতায় প্রাণ গেল ইমাম খোমেনির। ট্রাম্পের বিরুদ্ধে বিবৃতি দিয়ে সাহসিকতা দেখালো পাকিস্তান। যুক্তরাষ্ট্রের সঙ্গ ত্যাগ মিত্র অস্ট্রেলিয়ার ফাঁদে পড়ল পশ্চিমারা। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা ও দেশটির ইসলামী শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে কয়েক সপ্তাহ ধরে চাপ দিয়ে যাচ্ছিল সৌদি আরব। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ব্যাপক সামরিক হামলা চালায়। হামলায় নিহত হয়েছেন প্রায় 4 দশক ধরে ইরানের ক্ষমতায় থাকা দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হামলার নেপথ্যে ছিল দুই আঞ্চলিক মিত্র ইসরায়েল ও সৌদি আরবের হাত। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে উঠে এসেছে এমন তথ্য। হামলার নীতি নির্ধারণের সময় সংশ্লিষ্ট অন্তত 4টি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দুই মিত্র ইসরায়েল ও সৌদি আরবের কয়েক সপ্তাহের লবিংয়ের পর শনিবার হামলার সিদ্ধান্ত আসে। ওই 4 জন ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত 1 মাসে ট্রাম্পকে একাধিকবার ব্যক্তিগতভাবে ফোন করে হামলা চালানোর কথা বলেন, তবে মুখে তিনি কূটনৈতিক সমাধানের কথা বলে আসছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে থেকেই ইরানকে তার দেশের অস্তিত্বের হুমকি হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে হামলার জন্য প্ররোচনা দিয়ে আসছিলেন। দুজনের যৌথ প্রচেষ্টায় ইরানের নেতৃত্ব ও সামরিক বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেন ট্রাম্প। হামলার প্রথম দিকেই খামেনি সহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়ন, আগামী 1 দশকেও ইরানি বাহিনী মার্কিন মূল ভূখণ্ডের জন্য তেমন কোনো হুমকি নয়। এরপরও হামলা চালানো হয় ইরানে। এটি ট্রাম্পের আগের সামরিক সিদ্ধান্তের তুলনায় একটি বড় পরিবর্তন হিসেবে চিহ্নিত হচ্ছে। ইরান জুড়ে হামলার সময় একটি ভিডিও বার্তায় ট্রাম্প ইরানিদের উদ্দেশ্যে বলেন, আমি আজ রাতে যা করতে চাচ্ছি, কোনো প্রেসিডেন্টই তা করতে রাজি ছিলেন না। এখন এমন একজন প্রেসিডেন্ট আছেন যিনি আপনারা যা চান তা করছেন। দেখা যাক আপনারা এতে কেমন সাড়া দেন। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানিয়েছে, জানুয়ারিতে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় সৌদি যুবরাজ সতর্ক করে বলেন, ইরাকে 2003 সালের আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক উপস্থিতি গড়ে তোলার এই সময়েও যদি যুক্তরাষ্ট্র আঘাত না করে, তবে ইরান আরও শক্তিশালী ও বিপজ্জনক হয়ে উঠবে। মোহাম্মদ বিন সালমানের এই অবস্থানকে তার ভাই সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানও সমর্থন করেন। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে হামলা না করার নেতিবাচক দিকগুলো সম্পর্কে সতর্ক করেন খালিদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই মুহূর্তে ভালো সম্পর্ক থাকার পরও সাহসিকতার পরিচয় দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ইরানে হামলার কঠোর নিন্দা জানিয়ে শেহবাজ শরীফ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার নিন্দা জানিয়ে এই মন্তব্য করেছেন তিনি। এক্সে দেয়া পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, খামেনির শাহাদাতের এই শোক ও দুঃখের সময় পাকিস্তানের জনগণ ইরানের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের নিয়মাবলী লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। এদিকে খানিকটা কৌশলী অবস্থানে থাকা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে তিনি ব্যথিত। রোববার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে টার্কিশ প্রেসিডেন্ট লিখেছেন, গতকালের হামলার ফলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে আমি অত্যন্ত ব্যথিত। তিনি তার পোস্টে ইরানি জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলা এবং এর জেরে মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হওয়া পাল্টাপাল্টি আক্রমণে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এরই সঙ্গে এই সামরিক অভিযানে যোগ দেয়া কোনো পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার। সোমবার দেশটির সংবাদ মাধ্যম 9 নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই স্পষ্ট অবস্থান জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা এই সামরিক অভিযানে অংশ নেইনি এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণের সম্ভাবনা আমাদের নেই। এদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত অবস্থায় রয়েছে। সিডনি ও মেলবোর্নে ইহুদি বিদ্বেষী অগ্নিসংযোগের ঘটনায় ইরানি বিপ্লবী গার্ডকে দায়ী করে গত 2025 সালে
ক্যানবেরা থেকে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়। তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। অতীতের দিকে তাকালে দেখা যায় 2003 সালের ইরাক যুদ্ধসহ বিভিন্ন সময়ে মার্কিন নেতৃত্বাধীন বড় বড় সামরিক অভিযানে অস্ট্রেলিয়া সরাসরি অংশগ্রহণ করেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে কোনো সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না ক্যানবেরা, যা তাদের আন্তর্জাতিক নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার এক ঘনিষ্ঠ উপদেষ্টা। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুতে খবর ছড়িয়ে পড়লে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে উপদেষ্টা জানান তিনি আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তিনি সম্পূর্ণ ভালো আছেন। পরিচয় গোপন রাখার শর্তে তিনি বলেন, আমি তার সঙ্গে যোগাযোগ করেছি, তিনি একদম সুস্থ আছেন। আহমাদিনেজাদের ওই উপদেষ্টা আরও জানান, শনিবার তার নিরাপত্তা কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়েছে। এতে ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পসের 3 সদস্য নিহত হয়েছেন। তারা সাবেক এই প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন। তবে আহমাদিনেজাদের নিজস্ব বাসভবনটি ওই ভবন থেকে মাত্র 100 মিটার দূরে হলেও সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং ভবনটি পুরোপুরি অক্ষত রয়েছে। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। উল্লেখ্য, তিনি 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের সহ প্রতিষ্ঠাতা ট্রিতা পার্সি মনে করেন, ইরান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশল ছিল দেশটির শীর্ষস্থানীয় নেতাদের একের পর এক হত্যা করা, যতক্ষণ না কেউ আত্মসমর্পণ করতে রাজি হয়। তবে পার্সি মনে করেন, এই কৌশল বা চিন্তাটি একটি বড় ধরনের ভুল হিসাব বা ভুল সমীকরণ ছিল। পার্সি আল জাজিরাকে বলেন, ট্রাম্প ভেবেছিলেন পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী পাঠিয়ে ইরানকে এতটাই আতঙ্কিত করা যাবে যে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হবে। কিন্তু তিনি এটা বুঝতে পারেননি যে এই বিশেষ ধর্মতান্ত্রিক সরকার যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকে অনেক বেশি ভয় পায়। এর কারণ হিসেবে পার্সি উল্লেখ করেন, ইরান সরকার বিশ্বাস করে যে তারা হয়তো একটি যুদ্ধ সামলে টিকে থাকতে পারবে, কিন্তু আত্মসমর্পণ করলে তাদের টিকে থাকা আর সম্ভব হবে না। পার্সি আরও বলেন, এমন কাউকে খুঁজে পাওয়া যে আত্মসমর্পণ করতে রাজি হবে। তার জন্য কেবল একের পর এক নেতৃত্বকে সরিয়ে দিলেই হবে না, বরং পুরো দেশটাকেই কার্যত ধ্বংস করে দিতে হবে। তিনি আরও যোগ করেন, ট্রাম্প প্রশাসন জানে না এই লক্ষ্য অর্জন করতে কত সময় লাগবে, এমনকি আদৌ তা সম্ভব কিনা। আর এই সময়ের মধ্যে ইরানের কৌশল হবে যুক্তরাষ্ট্র, মার্কিন সেনা, বিশ্ব অর্থনৈতিক প্রতিবেশী দেশ এবং বৈশ্বিক বাজারের ওপর যতটা সম্ভব আঘাত হানা। এর মূল উদ্দেশ্য হলো পরিস্থিতিকে ট্রাম্পের জন্য এতটাই ব্যয়বহুল করে তোলা যেন তিনি এই পথে হাঁটার সাহসী না পান। এবার অন্যান্য খবর। বাংলাদেশ সহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত 21 জানুয়ারি 2026 থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সোমবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস নিজেদের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এসব নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, 21 জানুয়ারি 2026 থেকে কার্যকরভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশ সহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেয়া স্থগিত করেছে। সেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা নেন, তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য। পোস্টে আরও বলা হয়েছে, এই স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য প্রযোজ্য নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। পররাষ্ট্র দপ্তর ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রম চালিয়ে যাবে। দৈনিক সমকালের প্রথম পাতার প্রতিবেদন, জুলাইয়ে পুলিশ হত্যা, সনদ মেনে দায়মুক্তি দেবে সরকার। খবরে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামা মেনে চলবে বিএনপি সরকার। গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের চালানো হত্যাযজ্ঞ প্রতিরোধে ছাত্র জনতার কৃতকর্মের বিচার হবে না। পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেউ প্রতিরোধে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলেও অভ্যুত্থানকারীদের জন্য দায়মুক্তি অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র সমকালকে জানিয়েছে, জুলাই সনদের অঙ্গীকারনামায় অন্য সব দলের মতো বিএনপিও সই করায় সরকার অভ্যুত্থানকারীদের দায়মুক্তি নিশ্চিত করবে।
সূত্রগুলো জানিয়েছে, অভ্যুত্থানকারীদের আইনি দায়মুক্তিতে অন্তর্বর্তী সরকারের জারি করা জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ সংসদে আলোচনার পর অনুমোদন করা হবে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ধরে রাখা এবং সরকারের প্রতি আনুগত্য নিশ্চিত করতে পুলিশ হত্যার বিচার না করার প্রকাশ্য ঘোষণাও দেওয়া হবে না। সংবিধানের 46 অনুচ্ছেদে দেয়া দায় মুক্তির ক্ষমতার অধ্যাদেশে বলা হয়েছে, অভ্যুত্থানের সময় ছাত্র জনতার প্রতিরোধে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে আদালতে নয়, মানবাধিকার কমিশনে যেতে পারবেন। তদন্তে যদি প্রাথমিকভাবে প্রমাণিত হয় প্রতিরোধ নয়, অপরাধমূলক কাজের মাধ্যমে সরকারি কোনো প্রতিষ্ঠান বা বাহিনীর সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবে আদালতে বিচার হবে। প্রতিরোধে ক্ষতিগ্রস্ত হলে পরিবার ক্ষতিপূরণ পাবে। এই অধ্যাদেশ বলবৎ থাকলেও সম্প্রতি কয়েকটি খবরে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশের স্থাপনায় হামলা ও হত্যার বিচারে তদন্তের জন্য সবুজ সংকেত দিয়েছে সরকার। তবে সরকারের উচ্চ পর্যায়ের সূত্র সমকালকে নিশ্চিত করেছে এমন কোনো সংকেত দেওয়া হয়নি। গত শুক্রবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণ অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয়ে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন সেটিই হবে। তদন্ত হয়েছে, প্রয়োজন হলে আবারও তদন্ত হবে। বিষয়গুলো যেহেতু আদালতে আছে, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী চলবে। গত শনিবার বিএনপির মহাসচিব নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন সেটি হবে এবং দ্রুত তদন্ত হবে। এ বক্তব্যের ব্যাখ্যা কি তা মির্জা ফখরুলের কাছ থেকে জানতে পারেনি সমকাল। যদিও জামাত ইসলামী ও এনসিপি এই বক্তব্যের সমালোচনা করে বলেছে, পুলিশ হত্যার তদন্তের নামে সরকার অভ্যুত্থানকে ভিন্ন পথে ঠেলে দিতে চাইছে, জুলাই সনদে দেয়া আইনি সুরক্ষার অঙ্গীকার লঙ্ঘন করছে, মীমাংসিত বিষয়কে বিতর্কিত করছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দায়িত্ব নেয়ার পর জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয়ে কখনো কিছু বলেননি। গত 23 ফেব্রুয়ারি তিনি সচিবালয়ে বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর যেসব মামলা হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদ সমকালকে বলেন, 5 আগস্টের কিছু মামলায় গণহারে আসামি করে নিরপরাধ মানুষকে কষ্ট দেওয়ার বিষয়ে সামনে এসেছে। আইনের শাসন সমুন্নত রাখতে এসব মামলা যাচাই করে নিরাপদ ব্যক্তিদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি গেজেট অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের হামলায় 834 জন অভ্যুত্থানকারী শহীদ হয়েছেন। 2024 সালের 19 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে পুলিশের বিভিন্ন পর্যায়ের 43 সদস্য নিহত হন। আহত আরেকজনের মৃত্যু হয় একই বছরের 14 আগস্টে। 5 আগস্ট ভোররাত পর্যন্ত পুলিশের 460টি থানায় মামলা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও পুলিশ সদর দপ্তর 2024 সালের সেপ্টেম্বর থেকে একাধিকবার নাম ঠিকানা সহ অভ্যুত্থানে নিহত 44 পুলিশ সদস্যের পরিচয় প্রকাশ করেন। যদিও অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সহ অনেকের দাবি সংখ্যাটি হাজার হাজার, যদিও কখনো তারা কারো নাম পরিচয় দিতে পারেনি। এরই মধ্যে 42 পরিবারকে সরকার আর্থিক সহায়তা দিয়েছে। উত্তরাধিকার জটিলতার কারণে 2 পরিবারের আর্থিক সহায়তা আটকে আছে। গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ অনেকের দাবি করেন, 24 আগস্টে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ছাত্র জনতার হামলায় নিহত 15 পুলিশ সদস্যের মধ্যে পৃথিবী চাকমা নামের অন্তঃসত্ত্বা এক নারী কনস্টেবল ছিলেন। পরে পৃথিবী চাকমা ভিডিও বার্তার মাধ্যমে জানান, তিনি বেঁচে আছেন। 24 সিরাজগঞ্জের এনায়েতপুরে তাঁর পোস্টিং ছিল না, তিনি সে সময়ে অন্তঃসত্ত্বা ছিলেন না। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জীবনে ফোকাস রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ। ফোকাস কি? যে কাজটি করছি নিরতভাবে সেই কাজটিতে মনোযোগ রাখা, সেই কাজটির জন্য এগিয়ে চলা। ধরুন আপনি একটি কাজ করছেন, মাঝপথে আরেকটি কাজের প্রস্তাব পেলেন এবং সেই কাজ অনেক মূল্যবান, সেই কাজ করলে আপনি অনেক অর্থ এবং সম্মান পাবেন। তাহলে আপনি যে কাজটি শুরু করে মাঝপথে গেলেন সেটা কি ছেড়ে দেবেন? প্রিয় বন্ধুরা, আপনি হয়তো জানেন না যে আর কিছু দূর গেলেই সেই কাজে আপনি বিপুল সফলতা পেতে পারেন, যেটা এই সাময়িক সফলতার চেয়ে অনেক অনেক বড় ব্যাপার। সুতরাং প্রত্যেকটা কাজে ফোকাস ঠিক রাখুন। আপনাকে যতই লোভ দেওয়া হোক, যতই বিভিন্ন ধরনের প্রস্তাব দেওয়া হোক না কেন, আপনি আপনার কাজটিকে সফল করার জন্যে অন্ধভাবে দৃঢ়তার সঙ্গে সাহস নিয়ে এগিয়ে যেতে থাকুন। কোনো প্রলোভন যেন আপনাকে সেই কাজ থেকে বিচ্যুত না করতে পারে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে ইরানে এত বড় হামলা চালাতে পারেন কিনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। খোদ যুক্তরাষ্ট্রেই এ নিয়ে কথা উঠেছে। সচেতন আইন প্রণেতারা এর বিরুদ্ধে কথা বলছেন। সর্বশেষ মার্কিন সিনেটর অ্যাডাম শিফ বলেন তিনি অন্য আইন প্রণেতাদের সঙ্গে যোগ দেবেন একটি ওয়ার পাওয়ার্স রেজুলেশনের উপর ভোট বাধ্যতামূলক করতে। এই ভোট ট্রাম্পের ইরানে হামলার ক্ষমতা সীমিত করবে। এক্সে দেয়া এক পোস্টে শিফ লিখেছেন, যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়। তিনি আরও বলেন, আমি সিনেটর টিম রাইন্ড পল এবং সুমারের সঙ্গে যোগ দিচ্ছি আমাদের ওয়ার পাওয়ার্স রেজুলেশনের উপর ভোট নিশ্চিত করতে, যাতে স্পষ্ট করা যায় কংগ্রেস আমাদের সামরিক বাহিনী ব্যবহারের এই সিদ্ধান্ত অনুমোদন করেনি। এই প্রস্তাবটি যদি মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই পাশ হয়, তাহলে ভবিষ্যতে সামরিক হামলা চালানোর আগে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য করা হবে। তবে কংগ্রেসের উভয় কক্ষে 2/3 সমর্থন না থাকলে ট্রাম্প এই প্রস্তাবে ভেটো দিতে পারেন, যা অর্জন করা সম্ভবত কঠিন হবে। মার্কিন সংবিধান অনুযায়ী কেবল কংগ্রেসই যুদ্ধ ঘোষণা করতে পারে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।